আজকে একটু বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে একটুখানি আলোচনা করব তাণ্ডবের আপডেট নিয়ে শেষের দিকে। আশা করছি আলোচনার সঙ্গেই থাকবেন এবং প্রতি কন্টেন্টে একটু করে রিকোয়েস্ট করে যেতে চাই যে বিষয়টি সম্পর্কে প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চলেন কন্টেন্টে ফেরত যাই। বরবাদের 31তম দিন শেষে বরবাদের শো একটু কমিয়ে আনা হয়েছে। শো কমানো হয়েছে কারণ ওয়ার্কিং ডে আয়টা ওইভাবে আসছিল না। আহ, একটু শো কমিয়ে একটু আহ, খরচটা, সিনেপ্লেক্সের আনুষঙ্গিক যে খরচটা রয়েছে সবকিছুর একটু ব্যালেন্স করা, সবকিছু মিলিয়ে শো কমানো হয়েছে। শো এর সংখ্যা করা হয়েছে ৩৯টা, যেখানে গতকালকেও এর আগের দিনও শো এর সংখ্যা ছিল ৪৭টা। ৪৭ থেকে ৩৯ প্রায় ৮টা শো কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শো কমালেও বরবাদের আয়ের উপরে তেমন প্রভাব কিন্তু পড়ে নাই। গত দিনে ১৬ লক্ষ টাকা আর আজকে এসেছে ১৫ লক্ষ টাকা। সেই গড়পড়তায় হিসেব করলে শো এর সংখ্যা কমালেও ৪৭টা শো থেকে বরবাদ আয় করছিল ৩৬,০০০ টাকা করে প্লাস প্রতি শো থেকে অ্যাভারেজে। কিন্তু শো এর সংখ্যা কমে দেওয়ার পরে যেটা হয়েছে, আহ, কত ৩৯টা শো থেকে বরবাদ আয় করছে প্রতি শোতে এভারেজে ৩৮,০০০ প্লাস, মানে ২,০০০ টাকা অলমোস্ট আরো বাড়ছে টিকিটের দাম। তার উপরে আবার দুইটা শো হাউসফুল গেছে, অর্থাৎ এর আগের দিন গেছে একটা শো হাউসফুল স্টার সিনেপ্লেক্সে, এবার গতদিন গেছে বরবাদের দুইটা শো হাউসফুল স্টার সিনেপ্লেক্সে। সেই জায়গা থেকে শো কমায় দেওয়াতে বরং আরো ভালোই হয়েছে। আরো দুইটা শো যদি কমায় দেয় তাহলে বোধহয় আয়টা আরেকটু বাড়বে এবং হাউসফুলের সংখ্যাটাও আরো বাড়বে। এদিকে আমরা যদি একটু দাগির কথা চিন্তা করি, আহ, আহ, দাগি গতকালকে যা আয় করেছিল তার থেকে একটু কমেছে দাগির আয়। গত কালকের আগে দাগির আয় শো ছিল 22টা শো, একটা কমায় দেওয়া হয়েছে। 22টা শো থেকে দাগি আয় করেছিল ৪,৭২,০০০ টাকা, আর আজকে 21টা শো থেকে দাগি আয় করেছে ৪,৬৩,০০০ টাকা। অর্থাৎ দাগি কিন্তু শো কমলেও আয়টা ঠিকই ধরে রেখেছে। এবং দাগির সবচেয়ে বড় সারপ্রাইজিং নিউজ যেটা, দ্বিতীয় সিনেমা হিসেবে এই ঈদে বাংলাদেশে দাগি ৫ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। অর্থাৎ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে দাগি কালেকশন করেছে গ্রস ৫ কোটি টাকা। যমুনা ব্লকবাস্টার ধরলে হয়তো সেটি ৬ কোটিতে বা ৫.৫ কোটিতে যেতে পারে। তাহলে ৫.৫ কোটি টাকা যদি দাগি কালেকশন করে থাকে, ১ থেকে ১.৫ কোটি টাকা কিন্তু দাগি এখান থেকে মিনিমাম পাবে। তো এখান থেকে যদি মিনিমাম ১ থেকে ১.৫ কোটি টাকা দাগি পায়, ওটিটি ওভারসিজ মিলায় দাগির ঘরে কিন্তু ৩ থেকে ৩.৫ কোটি টাকা খুব অনায়াসেই ঢুকে যাচ্ছে। অর্থাৎ দাগি একটি ব্লকবাস্টার ছবি বলা যাইতে পারে, কি বলেন? আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে জঙ্গলি শো আর ছিল হচ্ছে ২৭টা, এর আগেও ছিল জঙ্গলির শো ২৭টা। জঙ্গলির শো কমে নাই, জঙ্গলির কোনো হাউসফুলও যায় নাই। জঙ্গলি এর আগের দিনের কালেকশন ছিল জঙ্গলির ৫,৬৫,০০০ টাকা, সেখান থেকে জঙ্গলির কালেকশন কিন্তু বাড়ছে। ওয়ার্কিং ডে হিসেবেও জঙ্গলির কালেকশন বেড়েছে। জঙ্গলি পেয়েছে ৬,৭০,০০০ টাকা, অর্থাৎ অলমোস্ট ১ লক্ষ টাকার বেশি জঙ্গলির আয় বেড়েছে ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও। সেই জায়গা থেকে জঙ্গলি টোটাল কালেকশন গিয়ে দাঁড়ালো ২,৭১,লক্ষ টাকা। অর্থাৎ জঙ্গলি যেভাবে আগাচ্ছে, খুব শিগগিরই জঙ্গলি ৩ কোটি টাকার ঘরে ঢুকবে। ৩ কোটি টাকার ঘরে ঢুকলে বা ৩ থেকে ৩.৫ কোটি টাকার জঙ্গলি যদি এভাবে কালেকশন করতে পারে, তাহলে ১ কোটি টাকার জঙ্গলি সিনেপ্লেক্স থেকেই জঙ্গলি কালেকশন করবে ১ কোটি টাকা। বাকি ১.৫ কোটি টাকা তো ওভারসিজ ওটিটি হাবিজাবি দিয়ে সে পেয়ে যাচ্ছে। তার মানে জঙ্গলিও হিট বলে গণ্য হতে চলেছে। এবার চলেন একটু চক্করের দিকে যাই। চক্কর একটা শো কমায় দিছে। চক্করের ৪টা শো চলছিল এবং ৪টা শো থেকে গত
এই গত দিনের আগের দিন চক্কর আয় করেছিল প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। সেখান থেকে চক্কর একটা শো কমিয়ে দিয়েছে। চক্করের আয় কমে গেছে, স্বাভাবিক চক্করের 20 থেকে 30,000 টাকা আয় কমে যাবে, সেটাই হয়েছে। চক্করের 56,000 টাকা আয় করেছে, এর আগের দিন ছিল 80,000 টাকা। তো 20,000 টাকা 24,000 টাকা চক্করের আয় কমে গেছে একটা শো এর কারণে, যেটি হওয়া স্বাভাবিক ছিল। এবং চক্করের শো কমার কারণে আসলে আয়টা কমেছে। চক্কর 4টা শো চলছিল, 4টা শো হলে হয়তো এই গত দিনেও চক্কর 80,000 টাকা আয় করতে পারতো। যাই হোক, 56,000 টাকা কালেকশনে চক্করের টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে, 56,000 টাকা কালেকশনে চক্করের টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে 76,92,000 টাকা, অর্থাৎ অলমোস্ট 77 লক্ষ টাকা। এখানে যমুনা ব্লকবাস্টার হিসাব নাই, আপনারা জানেন। এই গতিতে চক্কর যদি আরো একটা মাস চলতে পারে, 1 থেকে 1.5 কোটি টাকা এখান থেকেই চক্কর আয় করতে পারে। এবং সেই জায়গা থেকে চক্করের 1 কোটি টাকা তো পাবেই। 1 কোটি টাকা পেলে চক্করের হয়তো 50 লক্ষ টাকা সে ঘরে তুলে নিতে পারবে। এবং বাকি ওটিটি এবং আর অন্যান্য রাইটস ওভারসিজ মিলিয়ে চক্কর আরো 50, টোটাল 1 কোটি টাকা হয়তো চক্কর ঘরে নিতে পারবে। যেখানে চক্করের বাজেট যদি 1.5 কোটি হয়ে থাকে, চক্কর অনায়াসে 5 থেকে 10 লাখ টাকা প্রফিটে থাকবে। অর্থাৎ চক্কর হিট না হলেও চক্করের গায়ে ফ্লপ তকমাটা হয়তো যাবে না, এভারেজ তকমাটা চক্করের গায়ে লাগতে পারে। এবার আসলে আমরা একটু বলছিলাম যে তাণ্ডবের একটা আপডেট দিব। তাণ্ডবের প্রযোজক এসবিএফ এর সনি সাহেব একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রসিকতা করেছেন। তিনি যে জুম মিটিং করছিলেন শাহরিয়ার শাকিল, তারপরে রায়হান রাফি এবং তিনি নিজে এবং আরো একজন এক্সিকিউটিভ প্রডিউসার যিনি বাংলাদেশে আছেন, এই 4 জন মিলে একটা জুম মিটিং করছেন। সেই জুম মিটিং এর একটা স্ক্রিনশট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এবং সেখানে লিখেছেন যে রায়হান রাফি তাণ্ডবের টিজার আসছে কবে। অর্থাৎ তাণ্ডবের টিজার যে খুব শিগগিরই আসছে সেটিরই কিন্তু মোটামুটি একটি জানান দিয়েছেন সনি সাহেব। খুব শিগগিরই তাণ্ডবের টিজার আসছে এবং রায়হান রাফি সেটার উত্তরে আবার খুনসুটি করে লিখেছেন যে এটা বলা যাবে না, সারপ্রাইজ। তার মানে খুব শিগগিরই আমরা তাণ্ডবের টিজারটা দেখতে পাচ্ছি সারপ্রাইজ হিসেবে, এবং সেটি হতে পারে আগামী শুক্রবারে বা শনিবারে। যেহেতু রায়হান রাফি একটা আউটডোরে আছেন এই মুহূর্তে, আউটডোরের শুটিংটা প্যাক আপ করে শেষ করে যখন ঢাকায় ফিরবেন বা অন্য কোনো সেটে ঢুকবে, তখনই বোধহয় তাণ্ডবের টিজারটা আমরা দেখতে পারি। অথবা আরেকটা জিনিস আপনারা খেয়াল করে থাকবেন, তাণ্ডবের শুটিং কিন্তু ঈদের আগে শুরু হয়েছে। ঈদের আগে তাণ্ডবের শুটিং শুরু হয়েছে। এখন ঈদের আগ থেকে এ পর্যন্ত ঈদের ছুটি মিলিয়ে প্রায় 1.5 মাস সময় অতিবাহিত হয়ে গেছে তাণ্ডবের, প্রায় 1.5 মাস। একটা সিনেমার শুটিং চলে 39 থেকে 40 দিন, শাকিব খানের একটা সিনেমার। সেই জায়গায় আমি যদি ধরি তাণ্ডবের 25 দিন শুটিং শেষ হয়ে গেছে, এটা কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা নয়। অর্থাৎ তাণ্ডবের আর শুটিংই বাকি আছে 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিন শুটিং করলে তাণ্ডবের হয়তো পুরো ফুটেজ কালেকশন হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকবে। অর্থাৎ পোস্ট প্রোডাকশনের কাজে যাবার আগেই তাণ্ডব একটা টিজার ছেড়ে দিবে এবং সেই টিজারটা চলে আসতে পারে উইদিন 1 উইক। সেটা হতে পারে আগামী শুক্রবার। কি বারে আসতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কন্টেন্টটা শেষ করব। শেষ করার আগে আমাদের আব্দুল আজিজ সাহেবের একটি কথা, একটি স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেখানে তিনি লিখেছেন, এভার9 হতে যাচ্ছে প্রথম বাংলা সিনেমা যা কিনা 100 কোটি টাকার ক্লাবের দিকে যাচ্ছে। ইনশাল্লাহ এই গ্রীষ্ম শেষ হওয়ার আগেই এবিএম সুমন হতে যাচ্ছে বাংলার প্রথম নায়ক যার সিনেমা 100 কোটি টাকার ঘরে প্রবেশ করতে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে 84 কোটি টাকা বাজেটের সিনেমা MR9, এটা নিয়েও একটা সন্দেহ আছে, একটা সংশয় আছে। আসলেই কি আদৌ কি 84 কোটি টাকা এই সিনেমায় খরচ করা হয়েছে, নাকি 84 কোটি টাকা বিদেশে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে, যার সমস্তটা এখানে খরচ হয় নাই? এটি নিয়ে একটি সন্দেহ অনেকের মধ্যে আছে, অনেকেই এটি নিয়ে লেখালেখি করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে 1 কোটি টাকাও কালেকশন করতে পারে নাই বাংলাদেশ থেকে এভার9। সেটা 100 কোটি টাকার ক্লাবে কিভাবে যায়
সেটি নিয়েও অনেকে সন্দেহ পোষণ করেছেন যে এবিএম সুমনের সিনেমা এভার9, এবিএম সুমনের বাংলাদেশের কেউ, এই ওয়ার্ল্ডের কেউ চিনেই না, সেখানে ওয়ার্ল্ড থেকে 100 কোটি টাকা কালেকশন করা, 99 কোটি টাকা কালেকশন করা কি চারটিখানি কথা? তবে নিশ্চয়ই আব্দুল আজিজ সাহেবের কাছে একটা প্রপার হিসাব আছে, কারণ বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনে তো আর এটা চলে নাই, এটা বিদেশের সিনেপ্লেক্স গুলোতে চলেছে। তার মানে সেখানে ই টিকিটিং ব্যবস্থা ছিল, ডিজিটালাইজড, সেখানে পদ্ধতি ছিল, সব টিকিটিং কোথায় কত টিকিট সেল হয়েছে সেই সেল রিপোর্ট নিশ্চয়ই আব্দুল আজিজ সাহেবের কাছে আছে, এবং তাকে যদি চ্যালেঞ্জ করা হয় তিনি নিশ্চয়ই সেই সেল রিপোর্ট দেখাতে পারবেন যে অমুক জায়গা থেকে, অমুক হল থেকে অত টাকা কালেকশন হয়েছে। সেই চ্যালেঞ্জ উনি যদি ফেক কোনো রিপোর্টও দেখায়, সেটি আবার জাস্টিফাই করানোর সিস্টেম আছে ইমেইলের মাধ্যমে। সেই সংশ্লিষ্ট সিনেমা হল প্রদর্শকের কাছে যদি মেইল করা হয়, তাহলে কিন্তু তারা রিপোর্ট দিয়ে দিবে যে আসলে কত টাকা সেল হয়েছে। অর্থাৎ এই যে এই স্পেসিফিক এই জায়গাটায় আব্দুল আজিজ সাহেব কোনো মানে বাড়িয়ে কিছু বলার অপশন নাই। যদি বাড়িয়ে কথা বলে এই জায়গাটায় পার পেয়ে যেতে পারবেন না, ধরা খেয়ে যাবেন এই জায়গায়। সো এই জায়গাটায় কথা বলতে হলে একটু হিসেব নিকেশ করে কথা বলতে হবে। এখানে সিঙ্গেল স্ক্রিনের হিসাবটা কিন্তু, এটা বিদেশের সিনেপ্লেক্সের হিসাবটা আসতেছে। তো যদি তিনি মনে করেন যে বাংলাদেশের মানুষ বিদেশে কোথায় কত সেল হয়েছে এটা আমি যা বলি তাই বিশ্বাস করবে, তাহলে তিনি কিন্তু বিশাল ভুল করবেন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশের সাংবাদিকরা এখন বিভিন্ন দেশের ওয়েবসাইটে ইমেইল করে সেখান থেকে বাংলা অনেক কিছু সত্যতা যাচাই করে নিয়ে আসে। এই জন্য অনেকেই এখন আর আগে যেরকম বলতো অমুক জায়গায় অ্যাওয়ার্ড পাইছি, অমুক জায়গা থেকে এই যে অ্যাওয়ার্ডটা নিছি, এআই দিয়ে ছবি বানায় প্রকাশ করতো, এখন কিন্তু আর মানুষ সেই কাজটা করছে না। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ধরনের নিউজ আর এখন খুব বেশি পাওয়া যায় না। আগে যে অবশ্য হরামেশাই দেখা যেত, আরে অমুক ইয়ে থেকে, চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার নিয়ে আসছে, অমুক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার নিয়ে আসছে, এই সমস্ত ঘটনা কিন্তু আগে প্রায় শোনা যেত। এখন সেই খবরগুলো কিন্তু অনেক কমে আসছে, কারণ তারাও এখন জানে যে এই সমস্ত চাপাবাজি করে এখন আর লাভ নাই। খুব সহজে ইমেল করে মানুষ জেনে নিতে পারছে যে কোথায় কোন ঘটনা ঘটে গেছে বা ঘটে যাচ্ছে। তো যাই হোক, বরবাদের বক্স অফিসে যে গতি, এই গতি এইভাবে চলতে থাকলে খুব সম্ভব, এটা খুব খুব সম্ভব এটা বরবাদের 100 কোটি টাকা গ্রস কালেকশনে চলে যাওয়ার। আমি মনে করি, আপনি কি মনে করেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।